করোনার করাল গ্রাসে যখন মানুষ বিভ্রান্ত দিশাহারা, সাথে লকডাউনের সময়সীমা দফায় দফায় বেড়েই চলেছে, কি হবে এর ভবিষ্যৎ তা অজানা। এরই মাঝে কিভাবে সামলাচ্ছেন এই পরিস্থিতিকে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী শুভাশিস চক্রবর্তী এই লকডাউনের মধ্যেই সংকেত মিডিয়াকে একান্তে জানালেন সেই সব কথা। Subscribe our channel. Press the bell icon. করোনায় যখন আমরা সবাই অত্যন্ত ভয়ার্থ হয়ে রয়েছি, দফায় দফায় লকডাউন বেড়েই চলেছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, ভয় পাচ্ছে। প্রান্তিক দিন দরিদ্র মানুষ তারা চিন্তায় কিভাবে দিন গুজরান করবে। মধ্যবিত্তরা যেমন তাদের মাঝে মাঝে পকেটে টান পড়ছে, পাশাপাশি তারা ভাবছে আর কতদিন বাড়িতে শুয়ে বসে কাটাবো, এই দিন কবে শেষ হবে, কবে আবার আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। লকডাউনের এই মাঝখানে এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী শুভাশিস চক্রবর্তীকে। সুরজিতা, নমস্কার। এই লকডাউনের মধ্যে কিরকমভাবে দিন কাটাচ্ছেন আপনি? লকডাউনে তো দমমত অবস্থায়, কারণ আমি সবসময় মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি। এখানে প্রতিদিন প্রায় জেলার বিভিন্ন অংশ থেকে 300-350 কর্মীরা আসেন, তাদের কথা শুনে তাদের কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু এখন যেহেতু করোনা ভাইরাসে একটা ভয়াবহ রূপ নিয়েছে, শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বব্যাপী একটা সংকট চলছে। যখন মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে, তখন তো কিছু বিধিনিষেধ মানতেই হয়। তাই আমি মনে করি যে ওই লোকজনের সঙ্গে হইচই করে প্রচার করে নিজেকে প্রভাবিত করবো, তার কখনো চাই না। আমি চাই যে কর্মই আমার পরিচয় হোক। তার জন্য আমি আমার এখানে সকালে নিচে বসে ফোনের মারফত সমস্ত বিধানসভার বিধায়কদের সঙ্গে যোগাযোগ করি। তাদের যদি কোনো দরকার থাকে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আমায় বলে, আমি তাদের সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। এবং যারা বলে আপনার সঙ্গে আমরা সকালবেলা দেখা করবে, সে তারা আসে। যেমন নবরাত থেকে গিয়াসুদ্দিন মোল্লা এসেছিলেন, বাসন্তী থেকে মন্টু গাজী এসেছিলেন, কালীপুর থেকে জয়ন্ত ভদ্র এসেছিলেন, সোনারপুরের যারা আমাদের সহকর্মী আছেন তারা আসেন। আমি মনে করি এই সময় একটা কথা বলে যে উদাহরণ দেওয়া থেকে দৃষ্টান্ত স্থাপন করা বেশি জরুরি। আমি আমাকে দিয়ে আমার কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমি সঠিকভাবে এই লকডাউনের যে বিধিনিষেধ সেটা মানছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি। নট অনলি দ্যাট, যে মানুষগুলো অসুবিধায় আছে তাদের পাশে থেকে তাদের কীভাবে সাহায্য করা যায় তার চেষ্টা করা। সাহায্য করাটা আমার কর্তব্য, দায়িত্ব। কিন্তু সাহায্য করে আমায় বলতে হবে যে আমি অমুক লোককে এত লোককে সাহায্য করেছি, আমি অন্তত আমার হিস্ট্রিতে বাদে আমি এটা বলতে চাই না। কারণ আমি ছোটোবেলার থেকেই যেদিন থেকে রাজনীতি শুরু করেছি, কলেজ জীবন থেকে আমি মমতা ব্যানার্জির সংস্পর্শে এসেছি। মমতা ব্যানার্জি আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একজন আদর্শ এবং অনন্য ব্যক্তিত্ব, যার তুলনা হয় না। আমি সোজা কথাই বলি, অল লিডার্স আর ইকুয়াল, মমতা ব্যানার্জি ইজ এক্সেপশন। মমতা ব্যানার্জি মানুষের জন্য যেভাবে মাটিতে নেমে কাজ করে, আমার মনে হয় না আমার দেখা কোনো দলের কোনো নেতাদের এইভাবে মাটিতে নেমে মানুষের পাশে থেকে, যারা এখানে অসুবিধা আছে তাদের পাশে থেকে, মানুষের পাশে থেকে কাজ করে। আমিও সেই আদর্শ অনুপ্রাণিত। আমি তার একজন অনুগামী হিসাবে চেষ্টা করি যে তাকে তো অনুকরণ করার সম্পূর্ণ ফলো করার চেষ্টা করি, যে আমি যদি মানুষের পাশে থেকে মানুষের উপকারে লাগে, মনে হয় তাহলে আমার রাজনৈতিক জীবন সার্থক। আপনি এইমাত্র বললেন যে আপনার যিনি প্রধান নেত্রী মমতা ব্যানার্জি, তাকে অনুকরণ করে অনুসরণের পথে তিনি
বললেন যে লকডাউনের এই সময়ে যে বিধিনিষেধ সেইটাকে আমি মান্যতা দিতে চান, মেনটেন করতে চান, যাতে করে লকডাউনে বারে বারে বেরিয়ে যাওয়া বা অভিযোগ করার মধ্যে দিয়ে আপনি পছন্দ করছেন না। কিন্তু আপনার যিনি নেত্রী, তাকে আমরা সবসময় দেখছি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তিনি সবসময় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, লোকেদের মধ্যে মিশছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে উনি মিনিমাম যে মাস্ক পরা সেটা অনেক সময় পরছেন না, বা পিপি পোশাকটা উনি পরছেন না। উনি হাসপাতালে চলে গেছেন পিপি পোশাক না পরেই, নিজের কথা না ভেবে তিনি ছুটে বেড়াচ্ছেন সব জায়গায়, অথচ আপনি সেই পথ অনুসরণ না করে কিন্তু লকডাউনের যে নর্মাল সিস্টেম সেই বিধিনিষেধ আপনি মানতে চাইছেন। কোথাও কিন্তু বিচারিত হবে। ওই যে আবার বললাম না যে মমতা ব্যানার্জিকে কোনো সময় পুরোপুরি অনুসরণ করতে পারি না, চেষ্টা করি। উনি হচ্ছেন প্রশাসনিক প্রধান ব্যক্তিত্ব এবং তিনি সমস্ত নিয়মবিধি মেনেই করছেন। যারা বলছেন আমার ঠিক বলছেন, তিনি যেখানেই যাচ্ছেন যেটুকু সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে সেটাই করছেন। আর ওনার যা দক্ষতা, ওনার যা ব্যক্তিত্ব, ওনার যা কর্মপদ্ধতি, তাহলে তো আমি তার মমতা ব্যানার্জির মতো পারবো না। আমি চেষ্টা করবো কিছুটা হলেও যদি ওনার পথ অনুসরণ করি। দক্ষতা নিয়ে যদি এখানে প্রশ্ন বা মাপকাঠি হয়, তাহলে আমরা যদি 2011 পরবর্তী সময়টা দেখি, এরকম অনেক সময় বিতর্ক হয়েছে যে বিভিন্ন নেতা হঠাৎ করে উঠে এসেছেন বা তৃণমূল সরকার গজিয়ে উঠেছেন। কিন্তু আপনাকে যারা চেনেন আপনারা জানেন যে সিপিএম এর আমলে যখন প্রবল পরাক্রমশালী সিপিএম ছিল, সেই সময় কিন্তু আপনি একা হাতে লড়াই করেছেন। এই দক্ষিণ কলকাতা বা দক্ষিণ 24 পরগনার যে শুরুটা, সেইখানে কিন্তু আপনি একা হাতে সিপিএমকে প্রতিহত করেছেন। তাই আপনার দক্ষতা বা একটাকে আপনার জন্য যে হাজার হাজার মানুষ, সমস্ত ধরনের মানুষ, সামাজিকভাবে সমস্ত ধরনের মানুষ আপনার কাছে ছুটে আসে, তাদের কিন্তু আপনার দক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে না। কি বলবেন? আমি তো আগেই বলেছি, প্রচারে আমায় যেতে চাই না, কর্মই আমার পরিচয় হোক। আমি যেহেতু অনেক অল্প বয়স থেকে মমতা ব্যানার্জির সংস্পর্শে এসেছিলাম, আমি মমতা ব্যানার্জিকে দেখেছিলাম যে মানুষের প্রতি যেমন তার দায়িত্ব কর্তব্য এবং সহকর্মীদের প্রতি যে সহমর্মিতা, সেটা অবিচল থাকে। আমিও চেষ্টা করি সহকর্মীদের পাশে থেকে, মানুষের পাশে থেকে কাজ করা। তাই কোথায় আমায় কতটা কে মাপ কাটিয়ে গেল, কি গ্রাম দিল, আমি তাতে বিচলিত হই না। আবার কেউ প্রশংসা করলেও উত্তেজিত হই না। আমি মনে করি যে আমার যেটুকু দায়িত্ব কর্তব্য আমি করি। আমি একটু অন্য জায়গায় চলে আসি। লকডাউনে এই মুহূর্তে কি মনে হয় মানুষ, সাধারণ মানুষ কেমন আছে? স্বাভাবিক, এই পরিস্থিতিতে মানুষ ডাকেনি, মানুষ পরিস্থিতির মধ্যে মানুষকে আসতেও হয়। তাই লকডাউনে একটু তো বাধা নিষেধ আছে। আমাদের ভারতবর্ষের মানুষ একটু বাক স্বাধীনতায় বিশ্বাস করে। অন্যান্য কমিউনিস্ট কান্ট্রির মতো তারা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। তারা খোলামেলা প্রকৃতিতে, তারা সেই পরিবেশে বাতাবরণে থাকে। এখন স্বাভাবিক অনেক বাধা নিষেধ জারি হয়েছে, সেই জন্য তারা সেইভাবে করতে পারছে না বলে তাদের অসুবিধা হচ্ছে। স্বাভাবিক। আপনি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি। আপনি যখন জেলা সভাপতি হয়ে এলেন, পূর্বতন জেলা সভাপতিকে আমরা জানি যে তিনি একটা গণ্ডির মধ্যে থাকতেন, তার অনেকগুলো সিকিউরিটি গার্ড ছিলেন, ওনার কাছে পৌঁছানোর একটা দূরত্ব ছিল, সবসময় একটা দূরত্ব বজায় রাখতেন, ওনার কাছে পৌঁছতে সবাই পারতেন না। কিন্তু আপনার যে মনন, আপনার যে দৃষ্টি, আপনার যাতে করে কিন্তু আপনি সবার পাশে পৌঁছে যেতে পারতেন, এটাই কিন্তু দেখা গেছিল। জেলা সভাপতি যখন হয়ে গেলেন, আপনার কাছে কিন্তু সাংঘাতিক একটা প্রত্যাশা জেলার মানুষ বা জেলার তৃণমূল কর্মীদের ছিল। কতটা আশা তাদের ফুলফিল করতে পেরেছিল? আমি আমার নিজেকে নিয়েই সবসময় আলোচনা করি, সমালোচনা করি, আত্মশক্তি গ্রহণ করি। তা রিসেন্ট তো লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেই যে ফলাফল হয়েছে, সেই ফলাফলেই তো পথ ঠিক করে দিচ্ছে বা বলছে যে আমি সার্থক কি ব্যক্ত সেটা বলার মানুষের। তার মানে আপনি বলতে চাইছেন যে জেলা সভাপতি হিসেবে আপনার যতটুকু দায়িত্ব ছিল সেটা আপনি একেবারে 100% করতে পেরেছেন। কি কি কাজ বাকি রয়ে গেল জেলার জন্য? সবসময় পুরোপুরি কাজ দেখে যেতে বলার তো সমীচীন নয়। কিছু কাজ তো আছেই, তার জন্যই তো ডেভেলপ অনেক যে রাস্তাগুলো আছে, সেগুলো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ওই
3-4 মাস অনেকটা ব্যাহত হবে। তারপর আপনারা বোঝেন যে কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে যে সাহায্যটা সেটা পাচ্ছি। দুর্বলে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্য সরকার যথাযথ চেষ্টা করেছে। আমি সেই দুর্বলের এই যে বকখালি, নামখানা, সাগর পৌঁছেছিলাম, পাথর পরিমাণে পৌঁছেছিলাম। তা সেখান থেকে যে ক্ষতিগ্রস্ত মানুষদের রাজ্য সরকার যেভাবে চেষ্টা করেছেন আত্মমানুষের পাশে থাকা, সেইভাবে আমরা কিন্তু সরকার বিশেষ সাহায্য পাইনি। সেই জন্য অর্থনৈতিক ব্যাপারটাও তো একটা ফ্যাক্টর। মমতা ব্যানার্জি তো অনেক দিচ্ছে, কিন্তু মনে করি তো উনি পারবেন না, আর্থিক মতন আছে। আমি ব্যক্তিগতভাবে একাধিকবার দেখেছি রাজ্যসভায় আপনি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, একের পর একটা প্রশ্ন তুলেছেন। অন্যদিক থেকে এভাবে বলা যেতে পারে যে এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলের বেশ কিছু তৃণমূল নেতা বা বিধায়কের বক্তব্য যে আমরা সেভাবে কিন্তু সুভাষিস দাকে পাশে পাচ্ছি না, দাদা যেমন অন্যদের পাশে থাকছেন এই জেলারই, আমাদের পাশে কিন্তু সেভাবে থাকছেন বা আমাদের কাছে সেভাবে আসছেন। কোথায় সমস্যা? আমাকে তারা যদি প্রয়োজন মনে করে, আমি সবসময় তাদের প্রয়োজনের পাশে থাকতে রাজি। কিন্তু আমি বিনা কারণে ওই কেউকে দিয়ে চলে গেলাম করি না। কিন্তু আমার মনে হয় না যে জেলার কোনো নেতা বা কর্মী প্রয়োজনে ডেকেছেন আমি চাইনি, এটা আমার মনে হয়। এই জেলাতে তো একটা লবির সমস্যা চলছেই, সেটাকে কিভাবে আপনি সামলানোর চেষ্টা করবেন বা কি মনে হয় সামলানো সম্ভব হবে? আমি দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব হওয়ার পর যুব কংগ্রেস বলুন, ছাত্র পরিষদ বলুন, মায়াবী সেল বলুন, মহিলা তৃণমূল কংগ্রেস বলুন, আইএনটিসি বলুন, তপশিলি জাতির শাখার সভাপতি বলুন, বিশাল মজদুর শাখার সভাপতি বলুন, আমি সবাইকে নিয়ে সব মিটিংয়ে উপস্থিত হয়েছি এবং মঞ্চে দিদিগুলোর ছবি দেখে যেখানে আমার সাথে সব শাখা সংগঠনের সভাপতিরা আছেন। তার একটাই উদ্দেশ্য যে সারা জেলায় একটা কর্মী এবং তথা মানুষের কাছে একটা পরিচয় যেন ঐক্যবদ্ধভাবে আমরা তৃণমূল কংগ্রেসের লড়াই করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সততা এবং প্রচেষ্টায় লড়াই করি। কিন্তু আপনারই জেলার বিধায়ক বলছেন যে আমাদের মাদারের সঙ্গে কিন্তু যুবর বিশাল একটা বসিদ্বন্দ্ব রয়েছে। তারা বলছে আমি জানি না, তারা তাদের মধ্যে সীমাবদ্ধ থাক, তারা তাদের নিজেদের যদি ধারণা অন্যের ধারণার উপর চাকরি ডায়মন্ড বিধানসভার যিনি বিধায়ক তিনি বলছেন, যিনি ফলতার বিধায়ক তমনবাবুর সঙ্গে যুবর যিনি দায়িত্বে আছেন জাহাঙ্গীর, তার সাথে একটা বিশাল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। আমার এই সমস্যাগুলো যাওয়া নেই, কিন্তু মূলত আমি মনে করি যে আমাদের যে সাংসদ যিনি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল যুবকের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তার পরিচালনায় আমার মনে হয় যে ওই বিধানসভাগুলো অনেক বেশি উন্নতি করছে এবং প্রগতির পথে হাঁটছে। কারণ আপনারা রিসেন্ট দেখেছেন যে নদীর সৌন্দর্য, ওখানে বজবজের রাস্তার উন্নয়ন, জল প্রকল্পের উন্নয়ন, এবং আপনারা দেখেছেন যে এই করোনা ভাইরাসের দাপটে যখন মানুষ বিপর্যস্ত হয়েছে তখনও সেই কিচেন কমিটি করে সেখানে প্রচুর মানুষকে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। যেখানে খুব ভালোভাবে চলছে সেখানে আগ্রসা হয়েছে। আমার মনে হয় ইন্টারফেয়ার করে নিজেকে না। কিন্তু আপনি তো জেলা সভাপতি, ডায়মন্ড বিধায়ক বলছেন যে ওখানকার যুবক দায়িত্বে যিনি আছেন সেই গৌতম মজুমদার সিপিএম এর মানুষ, সারা জীবন ধরে তিনি সিপিএম করেছেন, তার বিরুদ্ধে তৃণমূলকে লড়তে হয়েছে। আজকে সেই সিপিএম এর মানুষই এখন অভিষেক তাকে যুবক দায়িত্বে দিয়েছে, যার ফলে কিন্তু মানুষ সেটা ভালো চোখে দেখছে না। জেলা সভাপতি হিসেবে আপনি সেটাকে কীভাবে সামলাবেন? আমি বলি যে যারা এসব বলছেন, আমাদের তো দলের প্রায় মাস অন্তর অন্তর মিটিং হয়। আমার মনে হয় সেই দলীয় মিটিংয়ে সে কথাগুলো তোলা হবে। আপনি বলছেন যে দলীয় মিটিংয়ে না তুলে এরা সরাসরি অকারণে নিজের কাছে চলে আসছে। আমি এটা পছন্দ করি, কারণ দলীয় শৃঙ্খলা দলের মধ্যে সেরকম। আর একটা কথাই সম্প্রতি আসছিল হাওয়ায় যে লকডাউনের প্রথম পর্বে বা প্রাথমিক পর্বে যে লকডাউনের প্রাথমিক পর্বে যে সময়কাল, সেই সময়কালে আপনাকে সেভাবে নাকি বাইরে দেখতে পাওয়া যাচ্ছিল না, আপনি বোধহয় অফিসেও বসছিলেন না, এই নিয়ে একটা কিন্তু অভিযোগ বোধহয় এলাকার মানুষের কাছে ছিল। সেটা নিয়ে কি বলবেন? যারা জানে না তারা হয়তো ভুল বলছেন। লকডাউনের যখন শুরু হয়েছিল তখন প্রথম একটা প্রোগ্রাম ছিল টিএলসি খাওয়া
ওদিনে একটা রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে গেছিলাম। পাথর প্রতিমার সুমির জন্য একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম। গ্যাস মোল্লার একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম। কিন্তু লকডাউনটা যখন কড়াকড়ি হয়েছে তখন আমি মনে করলাম যে আমি যদি নিয়ম বিধি না মানি তাহলে অন্যকে মানাবো। সেই মানসিকতা নিয়ে আমি আমার নিজের অফিসে বসে, কিন্তু আমি বাইরে খুব একটা ঘোরাফেরা করি। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে বলা হচ্ছে যে মানুষ যাতে করে না বাড়ি থেকে বেরোয়, মানুষের বাড়িতে আমরা যদি পরিষেবা দিতে পারি, এটা রাজ্য সরকার নেওয়ার চেষ্টা করছে। তো আপনি যদি না বেরোন তাহলে মানুষ আপনার কাছে এলে তো সেটা তো বোধ হয় লকডাউনের বিধি ভঙ্গ হয়ে যাবে। আমার একটা কথা বলি যে যারা বলছিলেন এতদিন আগে রেশনের ব্যবস্থা নিয়ে সমালোচনা, তারা জানেন না যে রেশন ব্যবস্থার মধ্যে এখন বেশিরভাগ মানুষের রেশন পাচ্ছেন। যারা খুব মুষ্টিমেয়, যারা রেশনের মারফতে চাল ডাল পাচ্ছেন না কোনো কারণে, তাদেরই হয়তো অসুবিধার কারণে বা কোনো ত্রুটির জন্য, আমরা তাদের বলেছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে করতে। কেন বলছি, বিক্ষিপ্তভাবে বলছে, ধরুন একজন 1 কিলোমিটার দূরে থাকে, আরেকজন 2 কিলোমিটার দূরে থাকে, বিভিন্ন জায়গায়, তাহলে আমাদের পক্ষে অসুবিধা। কিন্তু আমার জায়গাটা যেহেতু নির্দিষ্ট, সেহেতু আমার পক্ষে দেওয়াতে মানে প্রদান করতে সুবিধা। আপনি আপনার এখান থেকে মানে আপনার দপ্তর থেকে আপনি কিভাবে মানুষের পাশে থাকছেন, কি কি দেওয়ার কথা ভাবছেন আপনি বা দিচ্ছেন? আমি মূলত যেদিন লকডাউন শুরু হয়েছে তার 5 দিন পর থেকে চাল, ডাল, আলু এবং কিছু কিছু সোয়াবিন, তারপর ডিম, তারপর ম্যাগি, তারপর তেল, বিস্কুট, এগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই তো আপনারা বোঝেন যে সংখ্যায় মানুষ আজকে আজকের তালিকায় সবাইকে কমানো করতে সবসময় সম্ভব না, যতটা পাচ্ছি করছি, আবার বলছি যথাসাধ্য চেষ্টা করছি, সবাইকেই দিতে পেরেছি, এটা আমি বলতে চাই। এই চাল, ডাল, আলু বা সয়াবিন, এটা এই চাল, ডাল, আলু বা সয়াবিন এটা কি রাজ্য সরকারের কাছ থেকে আপনি পাচ্ছেন নাকি নিজের ব্যক্তিগত না, উদ্যোগে? এটা ব্যক্তিগত উদ্যোগ। এখানে আমি পাবো না, আমি তো কোনো কারণে এমএলএ না, কিন্তু রাজ্যসভার সাংসদ, যারা লোকসভার সাংসদ, যারা বিধায়ক, যারা জেলা পরিষদের সদস্য, তারা সবাই রাজ্য সরকার থেকে চাল পেয়েছে। সেক্ষেত্রে কি এলাকার ব্যবসায়ী বা সেরকম মানুষের কাছ থেকে কোনো সহযোগিতা বা সাহায্য পাচ্ছেন বা চাইছেন? না, চাইছি না, দু একজন ভলান্টিয়ার বলেছে যে আপনার দ্বারা আপনি যদি বলেন আমরা আপনার সঙ্গে মানুষের পাশে থাকতে আছি, আমরা যদি কন্ট্রিবিউট করি। আর এই মুহূর্তে চিফ মিনিস্টারের এমার্জেন্সি রিলিফ ফান্ড হয়েছে, তো সেখানে কি আপনি কিছু ডোনেট করার কথা ভাবছেন? হ্যাঁ, আমার এখানে আমার এই অঞ্চলে যারা ক্লাবের সংগঠনের কর্মকর্তা আছে, আমি বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত, তারা প্রায় প্রত্যেকেই আমার চেক দিয়ে সেই চেকগুলো আমি পেয়ে দিলাম, যেখানে নিচ্ছেন জমা সেখানে জমা করতে হবে। এখন কি কত টাকা বা সেরকম এখন আমি কোনো কি সেটা আমি হিসাব করে রাখি। কোনো কি টার্গেট কিছু আছে যে এত টাকা তুলে না, দেবো বা কিছু এরকম? আমার হচ্ছে যে সবাইকে কাছে অ্যাপ্রোচ করেছি যে এই সময় যে মমতা ব্যানার্জি, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে রিলিফ পান, সেটা আমাদের দিলে এই রাজ্যের মানুষের কাজে লাগবে, সেই জন্য আমরা যথাযথ চেষ্টা করি। তার উপরে কোনো বাইন্ডিংস নেই, যে যেটা ভালো দিলে আজকে একজন 5,000 টাকা সাধারণ আমি যে যেভাবে বলি এটা গোপনে রক্ষা করা। একদম অন্য প্রসঙ্গে চলে যাই। এই করোনা এসে কিন্তু একটা আমাদের এই মুহূর্তে আজকে মে মাসের একদম প্রথম দিক, এই সময়টায় ঠিক যেরকমটা ঘটার কথা ছিল এই রাজ্যে বা বিশেষ করে এই কলকাতায়, সেটা কিন্তু ঘটেনি। কলকাতা কর্পোরেশনের ভোট হওয়ার কথা ছিল এই এপ্রিল মে মাসে। এই সময় নতুন করে হয়তো কলকাতা কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে হয়তো কেউ নির্বাচিত হতেন বা যিনি ছিলেন তিনি হয়তো ফিরে আসতেন। সেদিক থেকে আমাদের এই মুহূর্তে কিন্তু চোখ সরে গেছে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে নিশ্চয়ই এই ভোটটা তো হবেই, করোনা একদিন না একদিন শেষ হবে এবং এই কর্পোরেশন ভোট হবে। মানুষ কতটা তৈরি বা আপনারাও কতটা তৈরি? আমরা মানুষের পাশে থাকতে চাই, সবসময় রাজনীতি নিয়ে ওই কষ্টে থাকতে চাই না। কারণ যখন নির্বাচন হবে তখন নির্বাচনে যেটা করার সেই পদ্ধতি নিয়ে যে প্রচেষ্টা নিয়ে কি মনে হয় কলকাতা কর্পোরেশন কবে টাকা দিতে পারে, যেখানে 15% বিধানসভা আছে? সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করছে। একটা সময় আমরা জানি বা আমরা শুনেছিলাম যে বিজেপি খুব চাইছিল যে একসঙ্গে বিধানসভা এবং কর্পোরেশন ভোট করাবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে করাবে, তাতে ওরা নিজেরা একটু সুবিধা পাওয়ার চেষ্টা করবে।
সামহাও কিন্তু পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে আমরা এখনো বুঝতে পারছি না কোথাও কি একসাথে ভোট হতে পারে এবং হলে কি বিজেপি কোথাও সাফল্য মানে সুবিধা পেতে পারে। বিজেপি খুব বড় বড় কথা বলে আর এই সংকটকালে নোংরা রাজনীতি করছে। আমি মনে করি ওদের রাজনীতি করার সময় নেই, ওরা কাজ করে দেখা। আমি আবার একবার বলেছিলাম যে উদাহরণ দেওয়া দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা অনেক বেশি। ওরা দৃষ্টান্ত স্থাপন করবে, ওরা অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করুন পশ্চিমবঙ্গে, তাহলে বুঝতে পারবে ওদের নেতৃত্বে শাসন কীভাবে চলছে আর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে কীভাবে শাসন চলছে, এটা মানুষ বিচার করছে। অপরপক্ষে 34 বছর রাজত্ব করে যাওয়া সিপিএম এখন যারা প্রায় সাইনবোর্ড হয়ে গেছে কোথাও কি নতুন করে অক্সিজেন পেতে পারে বা ঘুরিয়ে দাঁড়াতে পারে। আপনি অত্যন্ত অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ, এক্ষেত্রে রাজনৈতিক জীবনের প্রবীণ, আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয়? সেদিন সিপিএমের এক নেতা এই করোনার কথা বলতে গিয়ে সম্ভবত কর্মের বাচ্চা আচ্ছা বলছেন আমি ভগবান বিশ্বাস করি। আমাদের বিধায়ক হ্যাঁ, তখন আমার পাশে একটা বাচ্চা ছিল, দেখছিল নাম বাচ্চারা আমার বয়স ছোট, সেও রাজনীতি করে বলে দাদা এটা ভালো লাগলো শুনে, উনি ঈশ্বরকে বিশ্বাস করেন। আসলে কি হয়েছে কি বলে বিশ্বাস করেন, তাহলে ওনাদের মানুষ বিশ্বাস করে। আচ্ছা এটা খুব ভালো। আমি একটা অন্যদিকে যাই, আপনি ঈশ্বরের কথাতেই গেলেন। করোনা নিয়ে আমরা সবাই প্রচন্ড রকম ভাবে চিন্তিত, সংক্রামিত হবে কিনা। এই রমজান মাসে আমরা জানি যে প্রত্যেক দিনই কিন্তু রোজার পর একটা ইফতার পার্টি হয়, মানুষের সমাগম হওয়ার একটা ওই সম্প্রদায়ের মানুষের সমাগম হওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়, সেটা কতটা ভয়ানক হতে পারে পরিস্থিতি? আমি বলি যে যাই বলুক, মানুষ কিন্তু যে সম্প্রদায়ের হোক যে ধর্মেরই হোক তারা কিন্তু অনেক সচেতন, বিশেষ করে বাংলার আছে, তারা কিন্তু কেউ ইফতার করতে অন্যের বাড়িতে যাচ্ছে না, যার যার নিজের বাড়িতে বসে করছে এবং সামাজিক দূরত্ব যেভাবে বন্ধ করা হচ্ছে সেভাবে করছে। অনেকে ভাবছেন মসজিদের বিষয়ের বিরত, তা না, ওনারা সবাই ইনস্ট্রাকশন দিয়েছে যে সবাই একসঙ্গে মসজিদে যাবেন, যে যার বাড়িতে বসে নামাজ করতে হবে, বাড়িতে বসে করতে হবে। কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে যে মসজিদে কিন্তু ভিড় হয়েছিল, তারপরে পুলিশ গিয়ে বারংবার বোঝানোর পর ইমামদেরকে বা মৌলবীদের বোঝানোর পর তারা আস্তে আস্তে ফাঁকা হয়েছে। বা রিসেন্টলি আমরা যেরকম হাওড়া বা হুগলি জায়গায় সমস্যা দেখছি, ওদের নিয়ে একটা সমস্যা দেখছিলাম, সে ব্যাপারে কি আপনি কোনো আলোকপাত করবেন? দু একটা জায়গায় হতে পারে, দু একটা জায়গায় তো ব্যতিক্রম সবসময় বিচ্ছিন্ন ঘটনা বলতে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঘটনায় আমি দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা এদের যারা উপস্থানীয় লোক আছে তারা কিন্তু প্রায় সবখানেই এই নির্দেশ পাবিতে কেউ কোথাও ভিড় করে নামাজ পড়ে, বাইকে বসে নামাজ পড়ে দেয়, বাইকে বসে করতে পারে। অতএব সামাজিক দূরত্ব বজায় রাখে, ধর্মের আচরণ যেটা করা সেটা করে। আপনি নিজে কি এই ইফতার পার্টির জন্য যেসব গরিব বা প্রান্তিক মানুষ রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য কি আলাদা করে কিছু ভাবছেন, কিছু দেওয়ার কথা ভাবছেন? ওরা আমাকে ছোলা চেয়েছে, যে ছোলা আর ইন্দ্রাগার আগুন, ছোলাটা একটু দিলে আমাদের ভালো, বাচ্চাগুলো আমরা জোগাড় করে আমি 4 জায়গায় ছোলার ব্যবস্থা করি। আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোটামুটি কতগুলো মসজিদ আছে আপনার কাছে? এই হিসাবটা ওদের জন্য কি আলাদা করে কিছু ভাবছেন, মানে গোটা জেলার জন্য বা আপনার দলে যারা আছে তাদেরকে কোনো নির্দেশ দিয়েছেন? আমি আবার বলি, সমস্ত বিধায়ক এবং যারা ব্লকের সভাপতি আছে তাদের বলেছি যে আপনারা পাশে থাকুন, যদি কোনো প্রয়োজন হয় আমাদের বলবেন। আমরা ব্যক্তিগতভাবে জানি যে আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনার নিজের সুগার আছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু খুব ভয়েরই জায়গা রয়েছে। নিজেকে কি করে সামলাচ্ছেন বা পরিবারের জন্য কতটা নিজেকে সময় দিচ্ছেন? ঘটনা হচ্ছে যে সতর্কতা তো আমরা সবাই নিয়ে চলছি। এবার কে বলতে না পারে যে আমি করোনা ভাইরাস নিয়ে চলছি না, বা আপনি করোনা ভাইরাস আপনার মধ্যে, অনেকে তো বলছেন 80% মধ্যে অনেকের মধ্যে করোনা হয়ে গেছে, বুঝতে পারেনি, তার ইমিউনিটির জন্য সামনে উঠে গেছে এবং ক্ষয় হয়। তা আমার মনে হয় যে ভাইরাসও আস্তে আস্তে ক্ষমতা কমে যাবে, মানুষ আবার সময় নয়, মানে কালের নিয়মে করোনার একদিন শেষ হবে, যেটা করে বিবর্তনের আমরাও তো এক সময় আমাদের পূর্বপুরুষরা থেকে ধর্ম বিবর্তনের মধ্যে মাধ্যমে এসে মানুষ বের করে।
করোনার এই সময়ে সাধারণ মানুষকে আপনি বা আপনার এলাকার মানুষদেরকে আপনি কি বার্তা দেবেন? আমি বলবো যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য মন্ত্রক তারা যে নির্দেশাবলী দিয়েছেন সেটা মেনে চলুন, লকডাউন মেনে চলুন, যতদিন পর্যন্ত জারি থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর এটা মনে করার কোনো কারণ নেই যে আমার জন্য এক নিয়ম আরেকজনের নিয়ম, আইন কিন্তু সবার ক্ষেত্রেই সমান প্রযোজ্য। আমি একটা কথা বলবো যে করোনা ভাইরাসে আপনারা দেখছেন সারা দেশের সংকট চলছে, তাই বলবো নিজেদের স্বার্থে, সবার স্বার্থে এবং দেশের স্বার্থে আমার মনে হয় যে নিয়মাবলী আছে সেগুলো মেনে চলা। ধন্যবাদ দাদা। চাকাবে এতক্ষণ আমরা কথা বললাম রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ 24 পরগনা তৃণমূলের জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী শুভাশিস চক্রবর্তীর সাথে। শুভাশিস বাবু আমাদেরকে একেবারে অপরপটে একান্তে আলাপচারিতা হচ্ছিল এতক্ষণ ধরে। অন্যান্য দিন ওনার অসম্ভব ব্যস্ততা থাকে, লকডাউনের কারণেই হয়তো তার কাছে মানুষের ভিড়টা বোধহয় একটু কম, কারণ প্রত্যেক দিন যে আশা নিয়ে মানুষরা আসেন এই সময়টায় হয়তো যেহেতু একটা সেফ ডিস্টেন্সিং এর একটা ব্যাপার রয়েছে সেই কারণে হয়তো মানুষ সেভাবে ভিড় করে নেই, সেখানে আমরা অনেকটা বেশি সময় পেলাম কথা বলবার জন্য। এবং তিনি একদম অপরপটে জানালেন যে তিনি কিভাবে তার জেলাটাকে সাজাতে চাইছেন, মানুষ কিভাবে তৃণমূলকে দেখছে, বিশেষত তার নিজের নেত্রী যে যার অনুপ্রাণিত হয়ে যাকে তিনি নিজের পথপ্রদর্শ মনে করেন সেই মমতা ব্যানার্জি কিভাবে এগিয়ে চলেছেন সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা হলো। আগামী দিনে কর্পোরেশন ভোট, কারণ উনি যেখানে থাকেন দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি হলো, উনি যেখানে থাকেন সেটা কিন্তু কলকাতা কর্পোরেশনের আন্ডারে, ওনার স্ত্রীও কিন্তু এলাকার কাউন্সিলর। তো সেক্ষেত্রে আমরা সব রকমভাবে আলোচনা করলাম এবং তিনি কিন্তু সরাসরি বার্তা দেবেন মানুষকে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে, কেউ আমরা নিয়মের বাইরে নই, নিয়মের ঊর্ধ্বে নেই এবং কালের নিয়মে করোনাও কিন্তু একদিন হারিয়ে যাবে, মানুষের জয় হবে। এবং তিনি তার সঙ্গে বললেন উদাহরণ দিয়ে নয়, দৃষ্টান্ত হয়ে থাকাটাই একমাত্র এগিয়ে যাওয়ার পথ। ক্যামেরায় মৌসুমী এবং সঙ্গীতা বিশ্বাসের সঙ্গে পার্থপ্রসাদ চট্টোপাধ্যায়, সংকেত। আমি রঞ্জু ওরফে রজত শেখর হাওড়াদার, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 115 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই রমজান মাসের শুভেচ্ছা